তো স্টুডেন্টস শুরু করছি। দেখো, আহ, আজকে আমরা করব যেটা, সেটা হলো ডেসক্রিপটিভ ইংলিশ ক্লাস 29/3/2021 ক্লাস করব। এতে আমরা করব ট্রান্সলেশন নাম্বার 108। ট্রান্সলেশন নাম্বার 108। তো স্টুডেন্টস, আজকের আনন্দবাজার পত্রিকা বন্ধ থাকার কারণে আনন্দবাজার পত্রিকা থেকে নেওয়া হয়নি। এটা আমি নিয়েছি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে। ওকে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে নিয়েছি। তো এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের মধ্যে তো নয়, এটা খুব একটা ইম্পর্টেন্ট, বলা চলে একটু ট্রিকি। হ্যাঁ, একটু অন্যরকম ছিল ট্রান্সলেশনটা। ডাব্লিউবিসিএস 2014 এসছিল ট্রান্সলেশনটা। তো সেটাকে আমরা করব আজকে। আর তার করার পেছনে কারণ, অনেক সময় বিএসসি মিসেলেনিয়াস মেইনস বা ডাব্লিউবিএসআই মেইনসে ডিরেক্ট তুলে দেওয়া হয়। ওকে, তো এখান থেকেও কিছু জিনিস শেখার আছে। তো প্রথমে দেখতে থাকো, আমি পড়ছি। হসপিটালের বিছানায় কোমায় আচ্ছন্ন শিশু ইফতেসাম। ঝোপের ভেতর পড়ে আছে 7 বছরের নিষ্পাপ শিশু যশের মৃতদেহ। কাটা ঘুড়িটা অসহ্য যন্ত্রণায় ছটফট করছে। তীর তীর করে কাঁপছে উদ্ভ্রান্ত শরীর। ওর অবসান নেই। জঙ্গল থেকে বেরিয়ে ছুটছে হাতি। দুরন্ত গতিবেগে ছুটছে ট্রেন। প্রচণ্ড ধাক্কা, ছিটকে পড়ল বিশাল দেহি। শস্য খেতে গন্ডার ও তার শাবক তারা খেয়ে ছুটে পালাচ্ছে জঙ্গলের দিকে। ঠিক সেকেন্ড প্যারাতে আবার কি করলো, চারিদিকে বিস্ফোরণ, প্রতিহিংসা, সন্ত্রাসবাদ, উত্তপ্ত রাজনীতির আগুন দাউ দাউ করে জ্বলছে। পরিবহন, শহর, নগর, লোকালয় লেলিহান অগ্নির গ্রাসে। জ্বলে পুড়ে ভস্ম হচ্ছে জনজীবন। ঝলসে যাচ্ছে ঐতিহ্য। আকাশে কালো মেঘের আস্তরণ। একটু অন্যরকম। এটাই ডাব্লিউবিসিএস এর কায়দা, যে কখনোই কমন বলে কোনো কিছু এক্সপেক্ট করা উচিত নয়। তো স্টুডেন্টস, ইজ ইট ক্লিয়ার? ট্রান্সলেশনের বাংলা মানেটা প্রত্যেকে বুঝেছো তো? একটু মেসেজ করে দেবে। তো এবার আমরা ওয়ান বাই ওয়ান ডিসকাশন করব স্টুডেন্ট, যেরকম আমরা করে থাকি। তো প্রথম হলো এই লাইনটা, হসপিটালে বিছানায় কোমায় আচ্ছন্ন শিশু ইফতেসাম। ওকে, তাহলে কোমায় আচ্ছন্ন হওয়া ইংলিশ কি জানো তো? কোমায় আচ্ছন্ন হওয়া ইংলিশ হলো কোমাটোজড। কোমাটোজড, কোমায় আচ্ছন্ন ইংলিশ হলো কোমাটোজড। তো তোমরা এটা প্রথম লাইনটা করো দেখি, যে হসপিটালের বিছানায় কোমায় আচ্ছন্ন শিশু ইফতেসাম। তাহলে আমি যখন করব শিশু, কি নাম? ইফতেসাম। কি হয়েছে? কোমাটোজড আছে। কোথায়? হসপিটালের বিছানায়। এইভাবে করে ট্রান্সলেশনটা করার চেষ্টা করো। তো প্রথমে দেখি কে কেমন করতে পারো স্টুডেন্টস, কে কেমন করতে পারো একটু দেখি। প্রত্যেকে ট্রাই করো, কোনো তাড়াহুড়ো নয়, আস্তে ধীরে করতে থাকো। আমরা এখানে শিখছি, কেউ তাড়াহুড়ো করবে না। প্যারালাইজড করা যাবে না, কোমাটোস্ট করতে হবে। না, কোমাটোস্ট কন্ডিশন ওভাবে হবে না। অন দা বেড হবে না, ইন দা বেড। আমি ডিফারেন্সটা বুঝিয়ে দিচ্ছি। অন দা বেড কেন হবে না স্টুডেন্ট, সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। ইন দা বেড হবে।
স্টুডেন্ট দেখো কিভাবে করব আমরা, ডিফারেন্সটা আমি বুঝিয়ে দেব পরে। যে এ চাইল্ড, প্রথমে তো জানি না যে চাইল্ডটা কে, ইবতেসাম একজন শিশু, এটুকুনি জানি। এ বেবি অথবা এ চাইল্ড, তার নাম কি, ব্র্যাকেটে ইবতেসাম, সাব ভার্ব দরকার আমার। সেন্টেন্সটা কিসে আছে, সিম্পল প্রেজেন্টে আছে, তাই না? বিছানায় কোমায় আচ্ছন্ন শিশু ইবতেসাম। তাহলে সেন্টেন্সটা যেহেতু সিম্পল প্রেজেন্টে আছে, তাই কি করব আমরা, ইজ করব। ইজ কোমাটোজড, ইজ কোমাটোজড। এবার আসি স্টুডেন্ট, যে অন দা বেড আর ইন দা বেডের মধ্যে ডিফারেন্স কি? মনে রাখবে, অন দা বেড হলো কেউ বিছানায় এসে বসেছে, ওকে? কেউ কখনো তোমার বাড়িতে আসলে বিছানায় এসে বসলো, তো সেটাকে তুমি অন দা বেড বলবে। কিন্তু কেউ যখন শুয়ে আছে বিছানায়, ইউ হ্যাভ টু ইউজ ইন দা বেড। ইজ দ্য ডিফারেন্স ক্লিয়ার স্টুডেন্ট? ইজ দ্য ডিফারেন্স ক্লিয়ার? কেন অন দা বেড হবে না, একটু প্রত্যেকে মেনশন করো। ইজ ভেরি ইম্পর্টেন্ট, ট্রিকি ওয়ান। যদিও আমি তোমাদের প্রিপোজিশন যখন করাবো, যারা ডাব্লিউবিসিএস এর প্রিলিম দেবে, প্রিলিম নিয়ে টেনশন করছো, তাদের আমি এটা করাবো, এটার উপর বেস করে কোশ্চেন থাকে। অন দা বেড হলো কেউ তোমার বিছানায় এসে বসেছে, সেই ক্ষেত্রে অন দা বেড। ইন দা বেড হলো বিছানায় শুয়ে আছে, সেই ক্ষেত্রে তুমি ইউজ করতে পারো বা করতে হয় ইন দা বেড। এবং পুরো সেন্টেন্সগুলো যদি তুমি দেখো, একটা জিনিস, সমস্ত যে সেন্টেন্স, এটা সিম্পল প্রেজেন্টে প্লাই করতে হবে। যে ঝলসে যাচ্ছে ঐতিহ্য মানে কি, কন্টিনিউইটি হচ্ছে না, তাহলে সিম্পল প্রেজেন্টে প্লাই করব আমরা। তাহলে হসপিটালের বিছানায় কোমায় আচ্ছন্ন শিশু ইবতেসাম, তাহলে এ বেবি অথবা এ চাইল্ড ইবতেসাম ইজ কোমাটোজ ইন দা বেড অফ হসপিটাল, বা ইন দা হসপিটাল বেড, এরকম করতে পারো, বাট সুন্দর হয় ইন দা বেড অব হসপিটাল, ইন দা বেড অব হসপিটাল, ওকে? আচ্ছা, এবার চলে আসি স্টুডেন্ট দ্বিতীয় জায়গা। দ্বিতীয় জায়গাটা কি আছে দেখে নাও। দ্বিতীয় জায়গায় দেখতে পাবে যে ঝোপের ভেতর পড়ে আছে 7 বছরের নিষ্পাপ শিশু যশের মৃতদেহ। যশের মৃতদেহ, তাহলে কি বললাম, ঝোপের ভিতর পড়ে আছে 7 বছরের নিষ্পাপ শিশু যশের মৃতদেহ, তাহলে সাবজেক্টকে যশ, তাহলে যশের মৃতদেহ হলো আমার কাছে সাবজেক্ট। সরি স্টুডেন্ট, একটু দাগটা অন্যদিকে পড়ে গেল। তো সাবজেক্ট কি আমার, যশের মৃতদেহ, তাহলে যশের মৃতদেহ যখন আমার কাছে সাবজেক্ট, তাহলে দ্য বডি অফ দ্য যশ, সে কি, একজন নিষ্পাপ শিশু, কমা দিও হু ইজ অ্যান ইনোসেন্ট চাইল্ড, ঠিক আছে? কি আছে, পড়ে আছে, ইজ লাইং ইন দা, কোথায়, বুশ, ইজ লাইং অন দা বুশ। এবার একটু ট্রাই করো দেখি, প্রত্যেকে দেখি কে কেমন লিখছো। দ্য ডেড বডি অফ 7 ইয়ার ওল্ড, প্রথমে আনতে হবে যশ, ওর নামটা আগে আনতে হবে। যশ এইভাবে করে আনতে হবে প্রিয়শ্রী। দ্য বডি অফ যশ, সাবজেক্টটা হলো এখানে যশের মৃতদেহ হলো আমাদের কাছে সাবজেক্ট, যশের মৃতদেহ আমাদের কাছে সাবজেক্ট। না, যশের বডি করো না, বডি অফ যশ করো, তাহলে সুন্দর আসে। কেননা এটা তো ইনঅ্যানিমেটিভ হয়ে গেছে না, উনি মৃত হয়ে গেছে, নন লিভিং হয়ে গেছে। ভালো করে বুঝবে, লিভিং যদি থাকতো তাহলে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করতে পারতাম, কিন্তু এ তো মরে গেছে। মরে গেছে মানে কি, নন লিভিং হয়ে গেছে। তাই নন লিভিং হওয়ার জন্য আমি কি করব, অফ প্যাটার্ন ইউজ করব। তোমাদের যারা আমি নাউনের ক্লাস অলরেডি ঢেলে দিয়েছি, প্রোনাউনের ক্লাস অলরেডি আমি ঢেলে দিয়েছি, আশা করি তোমরা প্রত্যেকে দেখছো, বারবার দেখো, কনসেপ্ট ক্লিয়ার করো। তাহলে এখানে কি হবে, দ্য বডি অব ইয়াশ, comma, an innocent baby is lying
ইজ লাইং কোথায়? আচ্ছা, ইনোসেন্ট বেবি অফ 7 year old, তাই না? 7 বছর আছে। অফ 7, মনে রাখবে 7 year old লেখাও যা বা শুধু 7 লেখাও তাই। তাহলে দ্য বডি অফ ইয়াশ অ্যান ইনোসেন্ট বেবি অফ 7 ইজ লাইং পড়ে আছে কোথায়? ইন দ্য বুশ, ইন দ্য বুশ। তার কারণ কি স্টুডেন্ট? এখানে অন দা বুশ কেন লিখলাম না? অন আমরা ব্যবহার করি কোনো প্ল্যাটফর্মের ওপরে যখন কেউ থাকে, আর বুশ, বুশ মানে কি? জঙ্গল, তাহলে জঙ্গলের ভেতরে ছিল। দ্যাটস ওয়াই উই আর ইউজিং ইন, দ্যাটস ওয়াই উই আর ইউজিং ইন। কায়দাটা দেখেছো কিভাবে করে ট্রান্সলেশনটা আনলাম? সাবজেক্ট কি? প্রথমে তোমার বাংলায় সাবজেক্টটাকে আগে ধরে নিতে হবে যে সাবজেক্টটা কোনটা। তাহলে যশের মৃতদেহ, দ্য বডি অফ যশ। কেন আমি অফ প্যাটার্ন ইউজ করলাম স্টুডেন্টস? অফ প্যাটার্ন ইউজ করার কারণ হলো আমরা অফ প্যাটার্ন কিসের সঙ্গে ব্যবহার করি? নন লিভিং এর সঙ্গে। যশের দেহ, যশ তো মারা গেছে, তো ইট ইজ নট লিভিং বিং, দ্যাটস ওয়াই উই আর ইউজিং অফ প্যাটার্ন। তাহলে দ্য বডি অফ যশ, যে কিনা একজন নিষ্পাপ শিশু, অ্যান ইনোসেন্ট বেবি অফ কত? 7, ওকে, কোথায় পড়ে আছে? ইজ লাইং ইন দ্য বুশ। ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? প্রত্যেকে বুঝেছো? ইজ ইট ক্লিয়ার? এই কনসেপ্টগুলোকে বারবার মাথায় নেবে এবং প্র্যাকটিস করতে থাকো, ওকে, তাহলেই এনাফ, মোর দেন এনাফ। আমরা প্রচুর ট্রান্সলেশন করছি, প্রত্যেকটা জিনিস আমরা শিখছি, তোমরা রিভাইজ করবে। রিভাইজটা তো আমি করাতে পারবো না, রিভাইজটা তোমরা করো। প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড ভিডিও থেকে যাচ্ছে, তোমরা দেখো, বারবার বাড়িতে প্র্যাকটিস করো, নিজেরা লেখো, ওকে, তাহলেই যথেষ্ট। এরপর দেখো, কাটা ঘুড়িটা অসহ্য যন্ত্রণায় ছটপট করছে। এই ছটপট করা ইংলিশ কি জানো তো? স্কোয়ারমিং, স্কোয়ারমিং। স্কোয়ারমিং বলে একে। কি করছে? অসহ্য যন্ত্রণা, আনবিয়ারেবল পেইন, ইন আনবিয়ারেবল পেইন। অসহ্য যন্ত্রণা মানে ইন আনবিয়ারেবল পেইন বা আনটলারেবল, ইনটলারেবল পেইন, যে কোনোটা করতে পারো তুমি, ওকে। ছটফট করছে, প্রথমে এইটুকুনিকে করো, করছে মানে কন্টিনিউয়াস টেন্স। তাহলে কি? কাটা ঘুড়িটা, এবার কাটা ঘুড়িটা ইংলিশ কি? কাটা ঘুড়িটা মানে হলো, দেখো, যে ফ্লেড অ্যাওয়ে কাইট, দ্য ফ্লেড অ্যাওয়ে কাইট, দ্য ফ্লেড মানে কেটে গেছে অলরেডি, ফ্লেড অ্যাওয়ে কাইট। বা কেউ যদি এখানে রিডিউস পার্টিসিপেল ব্যবহার করে লেখো, দ্য কাইট কমা ফ্লেড অ্যাওয়ে, তারপরে অবশ্যই কমা দিতে হবে। দ্য কাইট কমা ফ্লেড অ্যাওয়ে, তারপরে কমা দিয়ে লেখো স্কোয়ারমিং উইথ আনবিয়ারেবল, স্কোয়ারমিং ইন আনবিয়ারেবল পেইন, স্কোয়ারমিং ইন আনবিয়ারেবল পেইন। প্রত্যেকে ট্রাই করো। ইয়েস, ভেরি গুড। প্লেড অ্যাওয়ে হয় না, হ্যাঁ, প্লেড অ্যাওয়ে, এফএলইডি। প্লেড অ্যাওয়ে কোনো ফ্রেজাল ভার্ব নেই ডিকশনারিতে। প্রত্যেকে চেষ্টা করো স্টুডেন্ট, এটাকে লেখার চেষ্টা করো একটু। কাটা ঘুড়িটি যন্ত্রণায়, অসহ্য যন্ত্রণায় ছটপট করছে। প্রত্যেকে ট্রাই করো। এই কারণে আমি এটা বেছে নিয়েছি, এখান থেকে কিছু কিছু জিনিস শেখাবো। দ্য কাইট ফ্লেড অ্যাওয়ে ইজ স্কোয়ারমিং ইন, স্কোয়ারমের পর ইন হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। স্কোয়ারমিং ইন ইনটলারেবল পেইন অথবা আনবিয়ারেবল পেইন। ইয়েস, দ্য কাইট, the kite fled away is squirming in unbearable pain, ওকে, কমা দেবে। তীর তীর করে কাঁপছে উদ্ভ্রান্ত শরীর। এই উদ্ভ্রান্ত শরীর মানে কি? শরীরটা যেটা খণ্ড বিখণ্ড হয়ে আছে, তাহলে এই খণ্ড বিখণ্ড হয়ে যাওয়া মানে ডিস্ট্রাক্টেড, ডিস্ট্রাক্টেড।
ডিস্ট্রাক্টেড করতে পারো। আর তিত্তির করে কাঁপা মানে হলো ট্রেম্বলিং, ট্রেম্বলিং। ওকে, দ্য বডি ইজ ট্রেম্বলিং। কি বডি? দ্য ডিস্ট্রাক্টেড বডি ইজ ট্রেম্বলিং, এইভাবে লিখতে পারো। দ্য ডিস্ট্রাক্টেড বডি ইজ ট্রেম্বলিং। কিভাবে? তির করে, ভালো করে বুঝবে, তির করে কাঁপা ইংলিশ মানে ট্রেম্বলিং, আর তির করে কাঁপা মানে আস্তে আস্তে কাঁপা। সেটাকে তুমি কি ব্যবহার করতে পারো? মাইল্ডলি, মাইল্ডলি। ওকে, দ্য ডিস্ট্রাক্টেড বডি মানে ছিন্ন ভিন্ন বডি, এটার কথাই এখানে বলেছি। উদ্ভ্রান্ত শরীর মানে কি? অগোছালো শরীর না। উদ্ভ্রান্ত শরীর মানে হলো যে নন স্ট্রাকচার, যেটার আর স্ট্রাকচার নেই। তো সেই ক্ষেত্রে ডিস্ট্রাক্টেড লিখতে পারো। ওকে, দ্য ডিস্ট্রাক্টেড বডি ইজ ট্রেম্বলিং মাইন্ডলি। তাহলে একটু যদি ভালো করে দেখো, তাহলে এখানে আমরা লিখব দ্য ডিস্ট্রাক্টেড বডি ইজ ট্রেম্বলিং, বা ইট লিখি, কেননা ইট লিখলেও হবে আমাদের। ইট ইজ ট্রেম্বলিং, বডি আর লিখবো না বারবার। ইট ইজ লেখার কায়দাটা কি বলেছি? ইটস ট্রেম্বলিং, সরি, ডিস্ট্রাক্টেড বডি লিখতে হবে, সরি, দ্য ডিস্ট্রাক্টেড বডি, দ্য ডিস্ট্রাক্টেড বডি, কেননা এখানে উদ্ভ্রান্ত কথাটা আছে। দ্য ডিস্ট্রাক্টেড বডি ইজ ট্রেম্বলিং মাইল্ডলি, ইজ ট্রেম্বলিং মাইল্ডলি। এরপরে দেখো স্টুডেন্ট কি হয়েছে? ওর অবসান নেই, ওর অবসান নেই। এটাকে কিভাবে লিখবো? ইট হ্যাজ নো এন্ডিং লিখতে হবে। ইট হ্যাজ নো এন্ডিং, ইট হ্যাজ নো রেসপাইট। না, রেসপাইট শব্দটা ব্যবহার করা হয় কেউ যদি পথে শ্রান্ত হয়, মানে কেউ যদি অনেকক্ষণ পরিশ্রম করেছে, তারপর কেউ কোনো জায়গায় একটা টেম্পোরারি একটা বিশ্রাম নেয়, তাকে রেসপাইট বলা হয়। সো বি কেয়ারফুল অফ ইউজিং এনি ওয়ার্ড। নেক্সট, প্রত্যেকে লেখো, প্রত্যেকে লেখো। সিম্পল, ভেরি সিম্পল ওয়েতে এগো। দেয়ার ইজ নো এন্ডিং। সিম্পল লেখো, দেয়ার ইজ নো এন্ডিং টু ইট, দেয়ার ইজ নো এন্ড টু ইট। সিম্পল, ভেরি সিম্পল ওয়েতে লেখো। দুভাবে লেখা যায়, দেয়ার ইজ নো এন্ড টু ইট লেখো। দেয়ার ইজ নো এন্ড, নো এন্ড অথবা এন্ডিং যে কোনোটা লিখতে পারো। নো এন্ডিং টু ইট, বাস, ভেরি সিম্পল, কোনো কায়দা করার দরকার নেই। দেয়ার ইজ নো এন্ডিং টু ইট। ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? ইজ ইট ক্লিয়ার? ট্রাই টু বি ভেরি সিম্পল, কোনো জটিলতা করবে না, কেননা ইংলিশে শব্দের ব্যবহারের যদি একটু ভুল হয়ে যায়, আমি কি ভুল লিখেছি? হ্যাঁ, ট্রেম্বলিং হবে, ইয়েস, TREM হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ট্রেম্বলিং মাইল্ডলি, আর এখানে দেয়ার ইজ নো এন্ডিং টু ইট। এরপর জঙ্গল থেকে, খুব ভালো করে বুঝবে স্টুডেন্ট, এই জায়গাটা দেখো কতটা কায়দার জায়গা, ভালো করে বুঝবে, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। দেখো, জঙ্গল থেকে বেরিয়ে হাতি ছুটছে, দুরন্ত গতিবেগে ছুটছে ট্রেন, প্রচন্ড ধাক্কা, ধাক্কাটা কে দেয়? ট্রেনই নিশ্চয়ই এই হাতিকে দিয়েছে। তার ফলে কি হয়েছে? বিশাল দেহ শরীর কি হয়েছে? ছিটকে পড়লো। তাহলে এই চারটে সেন্টেন্সকে তোমাকে একত্রে করে লিখতে হবে। ছোট ছোট ভাবে লিখলে ইংলিশটা সুন্দর স্ট্রাকচার্ড হয় না, কিন্তু যদি তুমি একত্রে কানেক্ট করে লেখো এই চারটে সেন্টেন্সকে, তাহলে এটা খুব সুন্দর এবং মাধুর্যপূর্ণ হয়। তো যখন লিখবো আমরা, তো কিভাবে লিখবো স্টুডেন্ট? যে হাতি ছুটে আসছিল দুরন্ত বেগে, ঠিক আছে, জঙ্গল থেকে বেরিয়ে হাতি ছুটছে, তাহলে কিভাবে লিখবো দেখে নাও, ভালো করে দেখো কিভাবে লিখছি আমি। কামিং আউট অফ দ্য জঙ্গল, the elephant is running, running কিরকম ভাবে? খুব জোরে ছুটছে, তাই না? রিলেন্টলেসলি, রিলেন্টলেসলি, রিলেন্টলেসলি। অ্যান্ড, এবং এই হাতিটাই কি হয়েছে?
এই হাতিটাই কি হয়েছে, ধাক্কা খেয়ে ছিটকে পড়েছে, তাই না? অ্যান্ড অ্যান্ড হ্যাজ বিন সরি অ্যান্ড বিশাল দেহি কথাটা আনতে হবে। অ্যান্ড দ্য লার্জ বডি ভালো করে আগে বুঝে নাও, আমি করাচ্ছি দেখে নাও, তারপরে শিখে নাও, পরে দেখবেন নিজে যখন পরীক্ষা নেবো তখন দেবে। অ্যান্ড দ্য লার্জ বডি কি হয়েছে, ছিটকে পড়েছে। ছিটকে পড়েছে মানে স্টুডেন্ট কি নিজে নিজে তো ছিটকে পড়েনি, কারো দ্বারা ছিটকে পড়েছে, একটা ধাক্কায় ছিটকে পড়েছে। তাহলে হ্যাজ বিন প্যাসিভ করতে হবে, হ্যাজ বিন থ্রোন অফ বাই দা কি ধাক্কা, তাই না? হ্যাজ বিন থ্রোন অফ বাই এ স্ট্রং পুশ, কিসের? অফ দ্য ট্রেন, যেটা আবার কি করছিল, যেটা আবার দ্রুত বেগে ছুটে আসছিল। হুইচ ইজ মুভিং, কেন ওটাও দ্রুত বেগে ছুটছে। হুইচ ইজ মুভিং কি ভায়োলেন্টলি, হুইচ ইজ মুভিং কি বলেছে একটু দেখে নেই, দুরন্ত গতিবেগে ছুটছে ট্রেন। তাহলে লিখতে হয় হুইচ ইজ মুভিং অন দ্য ট্র্যাক, আচ্ছা হুইচ ইজ মুভিং ভায়োলেন্টলি লিখতে হবে, এখানে লিখতে হবে ভায়োলেন্টলি অন দ্য ট্র্যাক। বাস। তো স্টুডেন্টস ভালো করে বোঝো, আরেকবার বোঝাচ্ছি, যে হাতিটা ছুটে আসছিল সেই হাতিটার বিশাল দেহই কি হলো, ছিটকে পড়লো। তাহলে কি করলাম, কামিং আউট অফ দা মানে কি জঙ্গল থেকে বেরিয়ে, তার মানে আমি যখনই বলেছি এই যে বেরিয়ে, খেয়ে, নেচে, গেয়ে যখনই আসবে তখনই তোমাকে কি ব্যবহার করতে হবে, জিরান্ডের ব্যবহার করতে হবে। তাহলে কামিং আউট অফ দ্য জঙ্গল দ্য এলিফ্যান্ট ইজ রানিং রিলেন্টলেসলি, অ্যান্ড কি হয়েছে, দ্য লার্জ বডি হ্যাজ বিন থ্রোন অফ কি বাই এ স্ট্রং পুশ, সরি এখানে স্ট্রং পুশ হবে, বাই এ স্ট্রং পুশ অথবা স্ট্রং ওয়েভ, যে কোনোটা করতে পারো, বাই এ স্ট্রং পুশ বা স্ট্রং ওয়েভ। তাহলে কি বাই এ স্ট্রং পুশ কি অফ দ্য ট্রেন, ওকে, যেটা কি করছে, ট্র্যাকে ভায়োলেন্টলি দুরন্ত গতিবেগে ছুটছে। দেখো এখানে ছুটছে বলেছে, তাই আমাকে কন্টিনিউয়াস টেন্সে লিখতে হলো যে হুইচ ইজ মুভিং ভায়োলেন্টলি অন দ্য ট্র্যাক। তো ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট, যে চারটে সেন্টেন্সকে আমি একত্রে করে কিভাবে লিখলাম, দিস ইজ দ্য আর্ট অফ ট্রান্সলেশন, এটা তোমাকে কি করতে হবে, অনেকে কি করবে এই চারটে সেন্টেন্সকে ছোট ছোট করে লিখবে, বাট তুমি একটা জায়গায় এটাকে কম্প্যাক্ট ওয়েতে রিপ্রেজেন্ট করলে। ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট, ইজ ইট ক্লিয়ার? প্রত্যেকে বুঝেছো? একটু মেসেজ করো। দিস ইজ দ্য আর্ট অফ ট্রান্সলেশন। প্রত্যেকে বুঝেছো? ওকে, বাকিদের অবস্থা, থ্রোন অফ লেখো, ওকে। এবার আসি স্টুডেন্ট, দেখে নাও, শস্য খেতে গন্ডার তার শাবক তারা খেয়ে ছুটে পালাচ্ছে জঙ্গলের দিকে। তাহলে এই তারা খেয়ে মানে কি, তারা খাওয়া মানে হলো, দেখো খেয়ে বলেছে, তাহলে বিং ড্রিভেন অ্যাওয়ে, প্যাসিভ কন্টিনিউয়াস, ওকে, প্যাসিভ কন্টিনিউয়াস ইনফিনিটিভে আমি পার্টিসিপেলে করেছি, প্যাসিভ পার্টিসিপেলের আমরা করেছি এটা। তো সেটা কি, তারা খেয়ে, বিং ড্রিভেন অ্যাওয়ে কি করছে, গন্ডার, রাইনোসরস অ্যান্ড ইটস বেবি কি করছে, ছুটে পালাচ্ছে, ইজ রাশিং কোন দিকে, জঙ্গলের দিকে, টুয়ার্ডস দ্য জঙ্গল। প্রত্যেকে করার চেষ্টা করো, আমি দেখবো স্টুডেন্টস, প্রত্যেকে ট্রাই করো।
Being driven away, the rhinoceros and its baby is rushing towards the jungle. Okay, okay, very good. বাকিরা বাকিরা প্রত্যেকে লেখো। হ্যাঁ, করা যেতে পারে, নো প্রবলেম। কবিতা বাংলিশ হয়ে গেল। ইয়েস, ভেরি গুড। তাহলে কি, বিং driven away, the rhinoceros, rhinoceros বানান কি হবে স্টুডেন্ট? আর এইচ আই হবে, তাই না? আর এইচ আই, rhinoceros হয়, হ্যাঁ, rhinoceros and its baby is rushing towards the jungle. ওকে, এরপর ওহো সরি সরি সরি, পালাচ্ছে আছে না, ফ্লিং হবে অথবা এসকেপিং করো, রাশিং করো না, এখানে এসকেপিং করো, এসকেপিং, এসকেপিং টুয়ার্ডস দ্য জঙ্গল। আমি খেয়াল করিনি, ওটা পালাচ্ছে আছে, তাই না? এবার যেহেতু ওরা প্যারা চেঞ্জ করেছে, তো স্টুডেন্টস তোমাকেও কি করতে হবে, প্যারা চেঞ্জ করতে হবে, মাইন্ড ইট, এটা মনে রাখবে। ওকে, এটা মনে রাখবে, ওরা প্যারা চেঞ্জ করেছে মানে তোমাকেও প্যারা চেঞ্জ করতে হবে। তো এবারে স্টুডেন্ট কি দেখো, চারিদিকে বিস্ফোরণ, কি লিখবে, ট্রান্সলেট করো, চারিদিকে বিস্ফোরণ, চারিদিকে ইংলিশ কি, সারাউন্ডিংস। কিভাবে লিখবো? না না, হয়নি হয়নি, সাবজেক্টই তো নেই। তবে সাবজেক্ট যেখানে না থাকে সেখানে আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ারের ব্যবহার করতে পারি, তাই না? There is explosion, there is explosion, there is explosion in the surroundings, there is explosion around the in the surroundings, on na, in the surroundings। in surroundings, হ্যাঁ, in the হবে না, surroundings। এবং মনে রাখবে সারাউন্ডিংস সবসময় প্লুরাল ফর্মেই লিখতে হয়, দেয়ার ইজ এক্সপ্লোশন ইন সারাউন্ডিংস। ওকে, আচ্ছা, বা কেউ যদি মনে করো যে আমি অন্যভাবে লিখবো, দেয়ার ইজ এক্সপ্লোশন ইন এভরিহোয়ার, এভরিহোয়ার লিখলেও কারেক্ট, সে নাম্বার পেয়ে যাবে। মানে কি, চারদিকে বোঝাচ্ছে, এভরিহোয়ার মানে চারদিকের কথাই বলছে। ওকে, নির্দিষ্ট করা নেই, তার জন্য আমরা দা ইউজ করব না, ইন সারাউন্ডিংস করবো, বা দা দিলেও অসুবিধা হয় না, দিতেও পারো, ইন দা সারাউন্ডিংস দিতে পারো বা ইন সারাউন্ডিংস দিতে পারো। দা দেয়া মানে তুমি নির্দিষ্ট করে দিলে ওই ওই এলাকাটুকুনির মধ্যেই, কিন্তু এখানে পুরো এলাকাটা বলেছে, দিলেও পারো না দিলেও পারো, নো প্রবলেম। ইন সারাউন্ডিংস। আর আরেকটা জিনিস হলো, কেন দেবো না, সারাউন্ডিংস হলো আমাদের আনকাউন্টেবল, আর্টিকেল দেওয়ার দরকার নেই আমাদের, ইন সারাউন্ডিংস করব। এরপরে প্রতিহিংসা, সন্ত্রাসবাদ, উত্তপ্ত রাজনীতির আগুন দাউ দাউ করে জ্বলছে। এই দাউ দাউ করে জ্বলাকে কি বলে, ট্রাই করো দেখি প্রথমে, দাউ দাউ করে জ্বলাকে কি বলে? নন ভায়োলেন্স তো নয়, প্রতিহিংসা কি, ভেঞ্জেন্স, প্রতিহিংসা হলো ভেঞ্জেন্স, আর নন ভায়োলেন্স মানে হলো অহিংসা। পুরো ট্রান্সলেশনটাই ভুল হয়ে গেল। তাহলে আগুন, কিসের আগুন, ভালো করে দেখো ট্রান্সলেটটা করব কিভাবে। আগুন,
কিসের? প্রতিহিংসা, সন্ত্রাসবাদ আর উত্তপ্ত রাজনীতির। তাহলে আমি শুরু করব, আমার সাবজেক্ট হলো আগুন। দ্য ব্লেজ, দ্য ব্লেজ অব কি? ভেঞ্জেন্স। অন্য শব্দও ব্যবহার করা যায়, এটা যার যার ইচ্ছা, ব্যক্তিগত ব্যাপার। অনেকে রেট্রিবিউশন ইউজ করে, দরকার নেই ভেঞ্জেন্স করো। অনেক জায়গাতে অনেক বইতে তুমি রেট্রিবিউশন, বা অনেক স্যাররাও হয়তো রেট্রিবিউশন লিখে থাকেন। তাহলে কি? দ্য ব্লেজ অফ ভেঞ্জেন্স, কমা টেরোরিজম। তারপরে কি? এই যে এই জায়গাটা উত্তপ্ত রাজনীতি। উত্তপ্ত মানে হলো, উত্তপ্ত রাজনীতিকে দুটো ইংলিশ লেখা যায়, একটা ইন্টেন্স পলিটিক্স অথবা স্কর্চিং পলিটিক্স। দেখবে হিন্দু পত্রিকায় স্কর্চিং পলিটিক্সটা ব্যবহার করে, তাহলে স্কর্চিং পলিটিক্স লেখো। ওকে, স্কর্চিং পলিটিক্স দ্য হিন্দু এডিটোরিয়াল বা হিন্দু এডিটর খুব ইউজ করেন। তাহলে আমরা লিখবো দ্য ব্লেজ অফ ভেঞ্জেন্স, টেরোরিজম অ্যান্ড ইন্টেন্সও করা যেতে পারে, নো প্রবলেম, অ্যান্ড স্কর্চিং পলিটিক্স। ওকে, দ্য ব্লেজ অফ ভেঞ্জেন্স, টেরোরিজম অ্যান্ড স্কর্চিং পলিটিক্স, এখানে একটা অ্যান্ড দিলে সুন্দর হয়। অ্যান্ড স্কর্চিং পলিটিক্স কি হচ্ছে? দাউ দাউ করে জ্বলছে। তাহলে এই দাউ দাউ করে জ্বলা মানে কি? দাউ দাউ করে জ্বলা মানে হলো রেজিং, RAGING, রেজিং, ইজ রেজিং। কোথায়? চারদিকে, তাই না? তাহলে কি? এভরিহোয়ার। এখানে চারিদিকে কথাটা নেই, কিন্তু আমাকে ধরে নিতে হবে চারদিকেই জ্বলছে। তাহলে দাউ দাউ করে জ্বলছে মানে ইজ বার্নিং করো না, বার্নিংটা ঠিক আসছে না। রেজিং, রেজিং মানে কি? ধীরে 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 বাড়ছে, উত্তপ্ততা প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে, একে রেজিং বলা হয়, তাই এটাকে দাউ দাউ বলবো। ওকে, তাহলে ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? প্রথম হলো ট্রান্সলেশনের সাবজেক্ট খুঁজে বার করবে। এখানে কি? আগুন, আগুন হলো সাবজেক্ট। তাহলে আগুন কিসের? প্রতিহিংসা, সন্ত্রাসবাদ আর উত্তপ্ত রাজনীতি। উত্তপ্ত রাজনীতির খুব সুন্দর ইংলিশ হলো স্কর্চিং পলিটিক্স। ওকে, মনে রাখার চেষ্টা করবে। এরপর স্টুডেন্ট আমরা যাব পরিবহন, শহর, নগর, লোকালয়, লেলিহান অগ্নির গ্রাসে। ওকে, তাহলে আমার সাবজেক্ট কি? পরিবহন, শহর, নগর আর লোকালয়। তাহলে কি কি লিখবো? পরিবহন মানে ট্রান্সপোর্ট, শহর মানে সিটি, নগর মানে কি? টাউন, আর লোকালয় মানে কি? পাবলিক লাইফ। ওকে, লোকালয় মানে পাবলিক লাইফ। লেলিহান শিকা মানে কি? স্টুডেন্টস ট্রাই করো তো দেখি, লেলিহান শিকা মানে কি? গ্রাসে মানে হলো এনগালফড, এনগালফড উইথ বা এনগালফড ইন কি? লেলিহান অগ্নি। তাহলে লেলিহান অগ্নি ইংলিশ কি স্টুডেন্ট? ব্লেজিং ফ্লেম। লেলিহান অগ্নি মানে হলো ব্লেজিং ফ্লেম, ব্লেজিং ফ্লেম অফ ফায়ার। তো স্টুডেন্ট ট্রাই করো, ট্রান্সপোর্টেশন, সিটি, টাউন অ্যান্ড পাবলিক লাইফ, অ্যান্ড দিয়ে করবে, is engulfed in blazing flame of কি? Fire, blazing flame of fire. Cities are all engulfed with the blazing flame of fire. Very good, Ayan, very good. The transport system, ট্রান্সপোর্ট সিস্টেম করো না, পরিবহন ব্যবস্থা থাকতে হতো, তাহলে এখানে শুধু পরিবহন বলেছে, তাহলে সিম্পল ট্রান্সপোর্ট, সিম্পল ট্রান্সপোর্ট, ট্রান্সপোর্ট। তারপরে কি আছে? সিটি, কমা টাউন অ্যান্ড পাবলিক লাইফ। এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা। তাহলে আর এনগালফড, আর এনগালফড কি? ভালো করে বুঝবে, এনগালফড এর পরে উইথ ব্যবহার করব না ইন ব্যবহার করব? স্টুডেন্ট, এনগালফড ইন, কোনো কিছুর মধ্যে ঢুকে যাওয়া, তাহলে এনগালফড এর পরে ইন ব্যবহার করব, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এনগালফড ইন কি? ব্লেজিং ফ্লেম অফ দ্য ফায়ার, ব্লেজিং ফ্লেম of the fire. Is it clear, student?
ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? জ্বলে পুড়ে ভস্ম হচ্ছে জনজীবন, জ্বলে পুড়ে ভস্ম হচ্ছে জনজীবন। কি হবে? কি হবে স্টুডেন্টস? জনজীবন মানে আবার পাবলিক লাইফ। আচ্ছা, এখানে লোকালয়কে লোকাল এরিয়া দিলে কেমন হয়? পাবলিক প্লেসেস দিয়ে দাও, লোকালয়কে না পাবলিক প্লেসেস দিয়ে দাও, কেননা পরেরটায় আমাদের পাবলিক লাইফ ইউজ করতে হবে, এখানে পাবলিক প্লেসেস দিয়ে দাও, তাহলে সুবিধা হবে। পাবলিক প্লেসেস, হ্যাঁ, বা লোকালিটি দিয়ে দাও, বা লোকালিটি দিয়ে দাও, অ্যান্ড লোকালিটি দাও, পাবলিক প্লেসেস দিয়ে দাও, তাহলে ভালো হবে। ওকে, আর এনগালভড ইন ব্লেজিং ফ্লেম অফ দ্য ফায়ার, এরপরে কি আছে যে জ্বলে পুড়ে ভস্ম হচ্ছে জনজীবন। এই ভস্ম হয়ে যাওয়া ইংলিশ কি? পাবলিক প্লেসেস ইজ বিং, বা ভেরি গুড, পাবলিক প্লেসেস করলে, তাহলে পাবলিক প্লেসেস করলে আর করতে হবে, গ্রামাটিক্যাল ভুল করলে তো পুরো সেন্টেন্সটা কেটে গেল। পাবলিক লাইফ হবে এখানে, জনজীবন তো, পাবলিক লাইফ ইজ বিং বার্ন ইনটু অ্যাশেস। ভেরি গুড, পাবলিক লাইফ ইজ বিং বার্ন ইনটু অ্যাশেস। দুভাবে লেখা যেতে পারে, আমি শিখিয়ে দিচ্ছি। পাবলিক লাইফ ইজ বিং, ভেরি গুড ভেরি গুড, খুব সুন্দর, বার্নড, বার্নড হবে, ইজ বিং বার্নড ইনটু অ্যাশেস, অথবা রেডিউসড টু অ্যাশেস, রেডিউসড টু অ্যাশেস, যে কোনোটা করা যেতে পারে স্টুডেন্ট, যে কোনোটা করা যেতে পারে। ওকে, ইজ ইট ক্লিয়ার? এরপর ঝলসে যাচ্ছে ঐতিহ্য, ঝলসে যাচ্ছে ঐতিহ্য, ঐতিহ্য মানে কি? ট্র্যাডিশন। ঝলসে যাচ্ছে ঐতিহ্য, না হ্যাজ বিন করলে কি হতো? হচ্ছে তো, এখানে দেখো ভালো করে বুঝে নেবে, হচ্ছে, হচ্ছে মানে কি? কন্টিনিউ, তাহলে ইজ বিংই করতে হবে। যদি হয়ে যেত তাহলে হ্যাজ বিন করতে পারতে, হ্যাজ বিন মানে অ্যাকশন কমপ্লিটেড। ওকে, তাহলে ট্র্যাডিশন ইজ বিং স্কটসড, বাহ ভেরি গুড, দ্য ট্র্যাডিশন ইজ বিং স্কটসড, ভেরি গুড, দ্য ট্র্যাডিশন is being scorched, very good, the tradition is being scorched, very good। এরপরে কি? আকাশে কালো মেঘের আস্তরণ, আকাশে কালো মেঘের আস্তরণ, ট্রাই করো স্টুডেন্ট, আকাশে কালো মেঘের আস্তরণ, দেখি কে কেমন লেখো। আস্তরণ মানে ডেন্স, ঘন, দেখি কে কেমন লেখো, প্রথমে ট্রাই করো দেখি। আকাশে কালো মেঘের আস্তরণ, আচ্ছা এখানে না ইন দ্য সারাউন্ডিংস করে দাও, দা করে দাও, কেননা দা করবো তার কারণ আমার এখন মনে হলো যে এটা তো একটা এলাকার কথাই বলছে, নির্দিষ্ট এলাকায়, দা করে দাও। ওকে, ইন সারাউন্ডিংস না, দাই করে দাও। তো প্রত্যেকে ট্রাই করো। দেয়ার ইজ এ ডেন্স ব্ল্যাক স্পট, না না হলো না, না হয়নি, বাকিরা? আগে ডেন্সটা আসবে, না না, দেখো এখানে ভালো করে বুঝো, তোমাদের আমি বারবার বলেছি যে আকাশে, তার মানে আকাশ, দ্য স্কাই ইজ ওভারকাস্ট, দ্য স্কাই, এই ঢেকে থাকা মানে কি? ওভারকাস্ট, ইজ ওভারকাস্ট উইথ ডেন্স ক্লাউড,
উইথ ডেন্স ক্লাউড, ডেন্স ব্ল্যাক ক্লাউড, তার মানে কালো মেঘ বলেছে, ডেন্স ব্ল্যাক ক্লাউড, ক্লাউডস হবে, সরি ক্লাউডস হবে, কারণ একটা তো মেঘ নয়, প্লুরালি হয় ক্লাউডস। ইজ ইট ক্লিয়ার? এই ওভারকাস্টের ব্যবহারটা বুঝলে স্টুডেন্ট? দ্য স্কাই ইজ ওভারকাস্ট, মনে রাখবো ওভারকাস্টেড হয় না, কাস্ট কাস্ট কাস্ট, তেমনি ওভারকাস্ট ওভারকাস্ট ওভারকাস্ট, তেমনি টেলিকাস্ট টেলিকাস্ট টেলিকাস্ট, এটার উপর বেস করে প্রশ্ন দেয় ডাব্লিউবিসিএস এ প্রিলিমসে। ওকে, মনে রাখবে কাস্টের তিনটে ফর্মই সেম। তাহলে দ্য স্কাই ইজ ওভারকাস্ট উইথ ডেন্স ব্ল্যাক ক্লাউডস। তো স্টুডেন্টস ট্রান্সলেশনটা প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? ইজ ইট ক্লিয়ার? প্রত্যেকে বুঝেছো? ওকে, খুব সুন্দর পিস অফ রাইটিং। তো আমরা এগুলো করতে থাকবো আস্তে 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 আস্তে, এগুলো সবই করব আমরা, এগুলো দেখতে থাকবে, প্রিভিয়াস ইয়ার পুরো সলভ করিয়ে দেবো আমি। এরপরে স্টুডেন্ট চলে আসি আজকের প্রিসাইজ রাইটিং, বেসিক প্রিসাইজ রাইটিং, এটা আমি বুঝিয়ে দেব, তারপরে তোমরা পরশুদিন এটা জমা করবে। না করাই ভালো, না করাই ভালো মনোজিৎ, ট্রান্সলেশন প্রিসাইজে ইডিয়ম না ইউজ করাটাই বেস্ট, সিম্পল সেন্টেন্সে লিখবে, ভেরি সিম্পল। ওকে, WBCS PSC মিসেলেনিয়াস WBSI প্রিসাইজ রাইটিং বেসিক 7 নাম্বার ট্রান্সলেশন হবে, বেসিক ট্রান্সলেশন। তো কালকে যেহেতু আমাদের অ্যাডিকশন টু মোবাইল ফোন ইস্যুস এবং চ্যালেঞ্জেস জমা দেওয়ার কথা দুপুর 1টার মধ্যে, তাই এটা কালকের হোমওয়ার্ক থাকছে না, এটা পরশু দিনের হোমওয়ার্ক থাকছে। ওকে, এটা পরশু দিনের হোমওয়ার্ক থাকছে। তো দেখে নাও, আমি প্রথমে বুঝিয়ে দিচ্ছি, প্রত্যেকে বোঝো। নান অফ আস ইজ পারফেক্ট, আমরা কেউই পারফেক্ট নই। এভরি আনসিভিলাইজ থিং দ্যাট উই ডু, যে যত রকমের আনসিভিলাইজ থিং আমরা যেটা করি, তার মানে কি আনসিভিলাইজ অ্যাক্ট, আমরা যে অ্যাক্টগুলো আচরণগুলো করি, আনসিভিলাইজড আচরণ, হেল্পস টু ব্রিং সাফারিং টু আওয়ার নেশন অ্যান্ড টু দ্য হোল ওয়ার্ল্ড, যে আমাদের দেশেরও ক্ষতি করে এবং সমস্ত বিশ্বেরও ক্ষতি করে। অন দ্য আদার হ্যান্ড এভরি সিভিলাইজড থট উই থিঙ্ক, অন্যভাবে যদি আমরা দেখি, অন্যথায় যে সমস্ত সিভিলাইজ চিন্তাভাবনা বা নোবেল ওয়ার্ক, সেগুলো কি করে, হেল্প করে টু ব্রিং নিয়ারার দ্য টাইম, এমন একটা জায়গায় আমাদের নিয়ে যায় যেখানে দ্য হোল ওয়ার্ল্ড উইল বি রিয়েলি সিভিলাইজ, যেখানে সমস্ত বিশ্বই কি সিভিলাইজড হয়ে গেছে। ওকে, তাহলে এইটুকুনির মধ্যে মূল কথা স্টুডেন্ট কি বলতে চাইলো, যে আনসিভিলাইজড অ্যাক্ট পালন করার ফলে আমাদের, বা আনসিভিলাইজড অ্যাক্ট যারাই করেছে বা আমরা করি যখন, তখন কি হয়, তখন কি হয়, সমস্ত ওয়ার্ল্ডটা সাফার করে। ওকে, আর যখন সিভিলাইজড অ্যাক্ট তুমি করবে, তখন সমস্ত পৃথিবী সিভিলাইজড হয়ে ওঠে। এবার এখানে এক্সাম্পলের মাধ্যমে দিয়েছে, কি দিয়েছে, এ ফিউ হান্ড্রেড ইয়ার্স এগো পিপল ইন ডিফারেন্ট কান্ট্রিজ even in distant part of the same country could behave badly without doing much harm to people in other countries or other parts of their country। বলছে শত বর্ষ আগে কি হতো, একটা দেশ আরেকটা দেশের সঙ্গে খারাপ আচরণ করলেও খুব ক্ষতি করতো না। ওকে, সেটা নিজের দেশেও হতে পারে, নিজের দেশের অন্য পার্টেও হতে পারে, বা অন্য কান্ট্রিগুলোতেও হতে পারে এই ক্ষতিটা, কিন্তু খুব বেশি ক্ষতি করতো না, খারাপ ব্যবহার করতো কিন্তু খুব বেশি ক্ষতি করতো না। ইফ দেয়ার ওয়াজ এ ক্রুয়েল কিং ইন ইউরোপ কান্ট্রি, যে তখনকার সময় যদি ইউরোপে একজন খুব ক্রুদ্ধ রাজা থাকতেন, সেটা ইন্ডিয়া আর চায়নার কাছে কোনো ব্যাপার ছিল না। ওকে, মাথা কামানোর কোনো দরকার নেই। বাট ইট ইজ নো লঙ্গার সো, কিন্তু এটা এরকম চলেনি। দ্য নিউ থিঙ্কিং হ্যাজ জয়েন দ্য হোল ওয়ার্ল্ড টুগেদার। এই নিউ থিঙ্কিং কোনটা জানো তো, এই নিউ থিঙ্কিংই হলো এই যে সিভিলাইজ থিঙ্কিং, এই যে সিভিলাইজ থিঙ্কিং, এটার কথা এখানে বলা হয়েছে। এই নিউ থিঙ্কিংটাই হলো আমাদের সিভিলাইজ থিঙ্কিং। ওকে, সেটা আমাদের হোল ওয়ার্ল্ডকে জয়েন করেছে
এবং আমরা একটা পৃথিবীতে বাস করছি। তাহলে মূল বক্তব্য এটাই বললো যে আনসিভিলাইজড অ্যাক্ট করলে কি হচ্ছে, সাফারিং করছে। কারা সাফার করছে? দেশ সাফার করছে এবং সমগ্র বিশ্ব সাফার করছে। ওকে, এটা দেখা গেছে যে অ্যানসিয়েন্ট টাইমে এটা দেখা গেছে একটা দেশ আরেকটা দেশের সাথে খারাপ ব্যবহার করলেও খুব ক্ষতি হয়নি, খুব ক্ষতি হয়নি, ঠিক আছে। কিন্তু আমরা যদি সিভিলাইজড অ্যাক্ট করে থাকি, আমরা সিভিলাইজড অ্যাক্ট মানে একটা আরেকজনের সঙ্গে ভালো ব্যবহার বা সিভিলাইজড বা নোবেল ওয়ার্ক যদি করে থাকি, তাহলে কি হচ্ছে, এটা কি করছে, পুরো পৃথিবীটাকে ইউনাইটেড করে দিচ্ছে, পুরো পৃথিবীটাকে ইউনাইটেড করে দিচ্ছে। ওকে, ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? পুরো পৃথিবীটাকে ইউনাইটেড করে দিচ্ছে। এখানে এই লাস্ট লাইনের মানে হলো পুরো পৃথিবীটাকে ইউনাইটেড করে দিচ্ছে বা জয়েন করে দিচ্ছে। ওকে, সহাবস্থানে নিয়ে আসছে। ওকে, ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? এবার আমি এইটুকুনি তোমাদের বুঝিয়ে দিলাম সেন্সটা। এবার এটা তোমরা পরশুদিন, পরশুদিন মানে হলো কি বার পড়ছে, পরশুদিন মানে আমাদের ওয়েডনেসডে, ওয়েডনেসডে দুপুর 1টার মধ্যে এটা লিখে জমা দিতে হবে। ওয়েডনেসডে 1 PM, দুপুর 1 PM এর মধ্যে লিখে জমা দেবে। ওকে, আর দেখো আমরা এখন আপাতত আমি পিকে দে সরকারের বই, নর্মাল যে ছোট ছোট হায়ার সেকেন্ডারির বই, এগুলো থেকে প্রিসাইজ গুলো করাচ্ছি। এটা নর্মাল লেভেল। এরকম তোমার মোটামুটি 30টা 35টা করাবো, এখান থেকে সেন্সটা ডেভেলপ করিয়ে নিচ্ছি। তারপরেই আমি কি করব, হায়ার লেভেলের দিকে এগোতে থাকবো। ওকে, যেখানে মোটামুটি আমার 100টার মতো প্রিসাইজ রেডি করা আছে। 2021 মেন্সের আগে আমরা কমপ্লিট করব প্রায় 120 প্লাস। ওকে, এবং ট্রান্সলেশনও প্রায় 100 থেকে 150 করব। আর টপিক রাইটিং যেগুলো ইম্পর্টেন্ট থাকবে পরীক্ষার আগে পর্যন্ত, সেগুলো তো লাগবেই, কেননা যে কোনোটা আসতে পারে। তো স্টুডেন্ট, ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? আমি পরশুদিন এটার আনসার লিখিয়ে দেব, পরশুদিন এটার আনসার তোমাদের লিখিয়ে দেব। ইজ ইট ক্লিয়ার? প্রত্যেকে তোমরা ট্রাই করবে, আমি যেরকম বোঝালাম এই সেন্সের উপর বেস করে। খুব বেশি মনে রাখবে নর্মাল সেন্টেন্স লিখবে, কোনো বড় সেন্টেন্স লিখবে না, ছোট ছোট সেন্টেন্স, এবং সিম্পল এটাকে তুমি জয়েন করে 3 থেকে 4টে লাইনের মধ্যে রিপ্রেজেন্ট করবে। ওকে, 3 to 4 লাইনস। ওকে, আমি সেটা দেখবো কে কেমন লিখলে। তো স্টুডেন্টস, এই পর্যন্তই রইল আজকে। থ্যাঙ্কস ফর দ্য জয়নিং, গুড নাইট টু ইউ অল।